বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লাদাখ থেকে পুরোপুরি সেনা সরাতে রাজি ভারত চীন, কূটনৈতিক আলোচনার সিদ্ধান্ত। অপরদিকে নদীর মধ্যে দাঁড়িয়ে সেলফি, মধ্যপ্রদেশে মৃত্যুর মুখ থেকে বাঁচানো হলো দুই যুবতীকে। অন্যদিকে সহকর্মীকে গুলি করে আত্মঘাতী আধা সেনার সাব ইন্সপেক্টর, চাঞ্চল্য দিল্লির লোদি এস্টেটে। অপরদিকে কংগ্রেসকে পাবলিক তামাশায় পরিণত করো না, সচিন পাইলটকে নরমে গরমে বার্তা কপিল সিব্বালের। অন্যদিকে ঐতিহাসিক হেগিয়া সোফিয়া এখন মসজিদ, ৮৬ বছর পর ফের শোনা গেল নামাজের সুর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে স্পাইস জেটের সহায়তায় কিরগিজস্তান থেকে পড়ুয়াদের ফেরালেন সোনু সুদ, আপনি নায়ক বললেন কপিল শর্মা। অন্যদিকে ড্রাগন দমনে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জোট করুক আমেরিকা, দাবি মার্কিন সেনেটরের। এবং সর্বশেষ জানিয়ে দেব সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে ৭০ সাংবাদিকের পদত্যাগ হাঙ্গেরিতে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করবেন। লাদাখ থেকে পুরোপুরি সেনা সরাতে রাজি ভারত চীন, কূটনৈতিক আলোচনার সিদ্ধান্ত। পূর্ব লাদাখের যে এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘাত হয়েছিল, সেই এলাকা থেকে পুরোপুরি সেনা সরাতে রাজি হয়েছে ভারত ও চীন দুদেশই। যত তাড়াতাড়ি সম্ভব এই সেনা সরিয়ে নেওয়া হবে। জানানো হয়েছে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও দুদেশের সামগ্রিক উন্নতির জন্য সীমান্তে শান্তি থাকা খুবই জরুরি, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তার আগে দুদেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আলোচনা চলছিল। এই আলোচনায় জানানো হয়, এর আগে গত ১৪ জুলাই সেনার উচ্চ পর্যায়ের বৈঠকের পরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী সেনা সরানোর কাজ হয়নি, তাই ফের একবার বৈঠকে বসতে হচ্ছে। কিন্তু এবারের বৈঠকে নাকি দুদেশই জানিয়েছে সেনা তারা সরিয়ে নেবে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুদেশ সিদ্ধান্ত নিয়েছে সেনা সরানো হবে, কিন্তু কিভাবে এই সেনা সরানো হবে তা নিয়ে দুদেশের সেনার উচ্চ পর্যায়ের একটা বৈঠক খুব তাড়াতাড়ি বসবে, সেখানেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, যত দ্রুত সম্ভব পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে চীন রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি অনুযায়ী যাতে পুরো শান্তি বজায় থাকে ও দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি হয়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ জুলাই থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরের আলোচনা চলছে। অবশেষে এতদিনে এসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই গত ৫ জুলাই প্রায় ২ ঘন্টা ধরে ফোনে কথা বলেন। সেই আলোচনাতেই পূর্ব লাদাখে দুদেশের সেনার মধ্যে সংঘাত ও সীমান্তে উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা হয়। তারপরেই ৬ জুলাই থেকে কূটনৈতিক স্তরের আলোচনা শুরু হয় দুদেশের মধ্যে। ভারতের তরফে অজিত দোভাল ও চীনের তরফে ওয়াই ই ছিলেন এই বৈঠকের বিশেষ প্রতিনিধি। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অবশেষে শুক্রবার দুদেশই সিদ্ধান্ত নেয় যে এতদিন দুদেশের মধ্যে সেনার উচ্চ পর্যায়ের যে বৈঠক হয়েছে, সেই সিদ্ধান্তগুলি কার্যকর করতে হবে। তারপরেই দুদেশ সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াতাড়ি ভারত ও চীন সেনার উচ্চ পর্যায়ের আরও এক বৈঠক হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ও কখন সেনা সরাবে দুদেশ। সেই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত যেন কার্যকর হয় ও সীমান্তে শান্তি বজায় থাকে, সেই বিষয়ে দুদেশকেই সমানভাবে এগিয়ে আসতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। অপরদিকে নদীর মধ্যে দাঁড়িয়ে সেলফি, মধ্যপ্রদেশে মৃত্যুর মুখ থেকে বাঁচানো হলো দুই যুবতীকে। সেলফি নেওয়ার নেশা মানুষকে এমনভাবে পেয়ে বসেছে যে তাদের আর নিজের হিত অহিত জ্ঞান থাকছে না। তেমনি একটি শিউরে ওঠার ঘটনা সামনে এলো মধ্যপ্রদেশের সিন্দওয়ারা জেলার পেঞ্চ নদীতে। ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও শুক্রবার সে সম্পর্কে জানান সাব ডিভিশনাল পুলিশ অফিসার এস.কে. সিং। তিনি বলেন, বৃহস্পতিবার ৬ যুবতী পেঞ্চ নদীর তীরে পিকনিক করতে গিয়েছিলেন। তাদের মধ্যে ২ যুবতী মেঘা জাওরে এবং বন্দনা ত্রিপাঠী নদীতে নেমে যান এবং নদীর ভিতর থাকায় একটি পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে শুরু করেন। এর মধ্যে হঠাৎ নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় আর তীরে ফিরতে পারেননি তারা। বেগতিক দেখে তাদের বন্ধুরা পুলিশে ফোন করেন। খবর পেয়ে ১২ জন পুলিশকর্মী, জেলা প্রশাসন এবং স্থানীয় গ্রামবাসীরা মিলে প্রায় ১ ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করেন। নদীর মাত্র মিটারখানেক ভিতরেই চলে গিয়েছিলেন বন্দনা এবং মেধা, কিন্তু জলস্তর বেশি থাকায় এবং জলে অত্যন্ত স্রোত থাকায় তাদের উদ্ধারে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে।
এসকে সিং আরও বললেন, ওনারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে উদ্ধার হওয়ার পরও তারা কথা বলতে পারছিলেন না। আতঙ্কিত ওই যুবতীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র এএনআই। অপরদিকে সহকর্মীকে গুলি করে আত্মঘাতী আদাসনার সাব ইন্সপেক্টর, চাঞ্চল্য দিল্লির লোদি এস্টেটে। শুক্রবার রাতে উত্তেজনা ছড়ালো দিল্লির সম্ভ্রান্ত লোদি এস্টেট এলাকায়। সহকর্মীকে গুলি করেন সিআরপিএফের এক সাব ইন্সপেক্টর, তারপর তিনিও আত্মঘাতী হন। গুলির আঘাতে মৃত্যু হয়েছে সহকর্মী জওয়ানেরও। ঘটনার আগেই দুজনের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়েছিল বলে খবর। দিল্লি পুলিশ সূত্রে খবর, 61 নম্বর লোদি এস্টেটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নামে বরাদ্দ একটি বাংলোর কাছে শুক্রবার রাত 10:30 নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায় লোদি এস্টেট থানার পুলিশ। সেখানে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুলি দুটি চালানো হয়েছে একটি সার্ভিস রিভলভার থেকেই। পাশাপাশি দুটি দেহ পড়েছিল। দুই জওয়ানের দেহকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুজনের শরীরেই অবশ্য গুলির আঘাত পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুই জওয়ানের নাম কার্নাইল সিং ও দশরথ সিং। দুজনেই সিআরপিএফে সাব ইন্সপেক্টর পদে ছিলেন। কার্নাইলের বাড়ি হল জম্মু কাশ্মীরের উধমপুরে। অন্যদিকে দশরথের বাড়ি হরিয়ানার রোহতকে। দুজনেই লোদি এস্টেট এলাকায় দায়িত্বে ছিলেন। শুক্রবার রাতে কোনো বিষয়ে তাদের মধ্যে অশান্তি হয়, ক্রমেই সেই ঝগড়া বাড়ে। তারপরেই নিজের সার্ভিস রিভলভার থেকে দশরথের উপর গুলি চালান কার্নাইল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপর নিজেকে গুলি করে শেষ করে দেন কার্নাইল। কী নিয়ে দুই জওয়ানের মধ্যে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে পুরো ঘটনা বোঝার চেষ্টা করছে পুলিশ। দুই জওয়ানের সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। লোদি এস্টেটের মতো এলাকায় এই ঘটনা ঘটায় কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে কংগ্রেসকে পাবলিক তামাশায় পরিণত করো না, সচিন পাইলটকে নরমে গরমে বার্তা কপিল সিব্বলের। করোনা মহামারীর সঙ্গে রাজস্থানের রাজনৈতিক দোলাচলের তুলনা করে এর আগেও বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বল। তবে বিজেপিকে তুপ দাগলেও এখনও সচিন পাইলটকে বাগে আনতে পারছে না কংগ্রেস। নরমে গরমে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না সচিনকে। এই আবহেই রাজস্থান হাইকোর্টে বড় জয় পেয়েছেন সচিন পাইলট। অবশ্য হাইকোর্টের বল আগেই সুপ্রিম কোর্টে গড়িয়েছে, আর এখন সেই মামলা সুপ্রিম কোর্টে আরও তীব্রতা ধারণ করবে। সেই মামলায় কংগ্রেসের পক্ষে লড়ছেন বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। তাই ফের একবার রাজস্থানের বর্তমান পরিস্থিতির বিষয়ে মুখ খুললেন তিনি। আর এবার তার নিশানায় বন্ধু সচিন পাইলট। এদিন তিনি সচিনকে তুপ দেখে বলেন, আমি সচিনকে সরাসরি প্রশ্ন করতে চাই, তুমি কি মুখ্যমন্ত্রী হতে চাও? সচিনকে কপিল তুপ দেখে বলেন, আপনি বলেছেন যে বিজেপিতে যোগ দেবেন না, তাহলে আমার প্রশ্ন, আপনি হরিয়ানাতে গিয়ে বসে আছেন কেন? কংগ্রেসের কোনো বৈঠকে যোগ দিচ্ছেন না কেন? তুমি কি নিজের আলাদা দল করতে চাও? যেটাই হোক, হোটেলে বসে না থেকে বাইরে এসে কথা বলুন। এদিকে সচিনের বিদ্রোহ প্রসঙ্গে রোহতাগি বলেন, কোনো মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানানোর অর্থ কখনোই এটা হতে পারে না যে অপরজন দল ছাড়তে চাইছেন বা দল বিরোধী। সচিন নিজেই বলেছেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন না, তবে তিনি তার মতামত জানাতে পিছপা হবেন না। সচিন কংগ্রেসেই থাকতে চান, তবে তিনি চান যে অশোক গেহলটকে সরানো হোক। এটা কোন দিক দিয়ে দল বিরোধী? প্রসঙ্গত এদিন সকালেই কংগ্রেসের বিরুদ্ধে সচিন পাইলটের দায়ের করা মামলায় স্থিতাবস্থা জারির নির্দেশ দেয় রাজস্থান হাইকোর্ট। এই মামলায় কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সিপি যোশীর আইনজীবী প্রতীক কাশিলাল। সম্প্রতি সচিন পাইলট ও 18 জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিশ পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। সেই নোটিশের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও 18 জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তার বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। গতকাল তার আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। অপরদিকে ঐতিহাসিক হেগিয়া সোফিয়া এখন মসজিদ। 86 বছর পর ফের শোনা গেল নামাজের সুর। 86 বছরে এই প্রথম তুরস্কের ঐতিহাসিক সৌধ হেগিয়া সোফিয়া মসজিদে পরিণত হওয়ার পর শুক্রবার প্রথম নামাজের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল এই চত্বর। ইসলাম সম্প্রদায়ের শখানেক প্রার্থনাকারীর সঙ্গে প্রথমবার এমন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে নামাজে যোগ দিলেন দেশের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান। সঙ্গে ছিলেন অন্যান্য মন্ত্রীরাও। সামাজিক দূরত্ববিধি মেনেই সকলেই নামাজ পাঠ করলেন। সপ্তাহ 2 আগে তুরস্ক প্রশাসনের আবেদন মেনে শীর্ষ আদালত নির্দেশ দেয় 1500 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপত্য হেগিয়া সোফিয়াকে মসজিদে বদল করা হোক।
তারপরই বদলে যায় হেগিয়া সোফিয়ার চেহারা। আজ শুধু তা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটই নয়, ইসলাম ধর্মাবলম্বীদের প্রার্থনাস্থল হয়ে দাঁড়িয়েছে। সেই ঐতিহাসিক স্থানেই শুক্রবারের পবিত্র দিনে প্রথমবার নামাজ পাঠ হয়ে গেল। আসলে হেগিয়া সোফিয়ার ঐতিহ্য বহু প্রাচীন, এর সঙ্গে জড়িত রয়েছে বহু ইতিহাস। বাইজান্টাইন সাম্রাজ্যে এটি ছিল একটি সুদৃশ্য ক্যাথিড্রাল, খ্রিস্টানদের উপাসনালয়। পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্যে তাকে মসজিদে পরিবর্তন করা হয়। এরপর অটোমানদের হাত থেকে তুরস্কের অধিকার ছিনিয়ে নিয়ে শাসকদের গদিতে বসেন মুস্তাফা কামাল আতাতুর্ক। তিনি হেগিয়া সোফিয়াকে ঐতিহাসিক সৌধ হিসেবেই রেখে দেন। তার মধ্যে তৈরি করা হয় একটি মিউজিয়াম, দীর্ঘ ইতিহাসের দলিল এই স্থাপত্য। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট ফের এই স্থাপত্যকে মসজিদ করার প্রস্তাব নিয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত তাতে সায় দেয়। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে তুরস্ক। ভ্যাটিকানের পোপ ফ্রান্সিসও এই সিদ্ধান্তের বিরোধিতায় দুঃখ প্রকাশ করেন। সেসব উপেক্ষা করেই পুরোদমে মসজিদের পরিচয়ে ফিরল হেগিয়া সোফিয়া। এদিন মসজিদের বাইরেও ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। অন্যদিকে স্পাইস জেটের সহায়তায় কিরগিজস্তান থেকে পড়ুয়াদের ফেরালেন সনু সুদ। আপনি নায়ক, বললেন কপিল শর্মা। আগেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করে দেশের তাবড় তাবড় হিটম্যান নায়কদের পিছনে ফেলে দিয়েছিলেন। কিরগিজস্তানে আটকে পড়া ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরানোর ব্যবস্থা করে এবার বোধহয় তাদের টপকে গেলেন অভিনেতা সনু সুদ। মহামারী এবং লকডাউনের ফলে গত 4 মাস ধরে কিরগিজস্তানে আটকে আছেন কমপক্ষে 1500 ছাত্রছাত্রী। কেন্দ্রের বন্দে ভারত উড়ান এখনো পর্যন্ত তাদের দিকে চোখ ফেরায়নি। সেই সব ছাত্রছাত্রীদের সাহায্যে এগিয়ে এলেন অভিনেতা সনু সুদ। স্বল্প মূল্যের বেসরকারি বিমান কোম্পানি স্পাইস জেটের সঙ্গে হাত মিলিয়ে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছেন। স্পাইস জেটের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট 2 মাস ধরে 9টি উড়ানে কমপক্ষে 1500 ছাত্রছাত্রীকে দেশে ফেরানো হবে। অভিনেতা সনু সুদের সহায়তায় স্পাইস জেট এই বিশেষ ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার কিরগিজস্তানের বিশেক থেকে 135 জন ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনতে প্রথম বিমান উড়েছিল। তারপর শুক্রবার বিকেল 3টা নাগাদ তাদের নিয়ে বিশেক থেকে বিশাখাপত্তনমের উদ্দেশ্যে ফের রওনা দেয় বিমানটি। ওইসব ছাত্রছাত্রীদের তাদের নিজেদের শহর বারাণসীতে ফেরানো হবে। শুক্রবার সনু টুইটারে ওই ছাত্রছাত্রীদের পরিজনদের উদ্দেশ্যে লেখেন, ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছে যান, এখন পরিবারের সঙ্গে দেখা করার সময়। আর সনুর এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে কৌতুক অভিনেতা কপিল শর্মা টুইটারে লিখেছেন, আপনি এখন অসহায় মানুষদের জন্য যা করেছেন তার জন্য সব শব্দই ছোট। ছবিতে আপনি যতই খলনায়কের ভূমিকায় অভিনয় করুন, কিন্তু আসল জীবনে আপনি আমাদের হিরো। ঈশ্বর আপনাকে দীর্ঘজীবী করুন আর সবসময় খুশি রাখুন। শুধু কপিল নয়, সনুকে রিয়েল লাইফ হিরো বলে অভিহিত করেছেন স্পাইস জেট বিমান কোম্পানিও। অপরদিকে ড্রাগন দমনে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জোট করুক আমেরিকা, দাবি মার্কিন সেনেটরের। ড্রাগনের বাড়াবাড়ি বেড়েই চলেছে। পাহাড় থেকে সমুদ্র, সর্বত্র জমি ও এলাকা দখলের জন্য ড্রাগনের ফুসফুসানি চলছে। তাই ড্রাগনকে দমন করতে হলে আমেরিকা, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়াতে হবে। ভারতকে পাকাপাকিভাবে আমেরিকার কৌশলগত সঙ্গী বানাতে মার্কিন কংগ্রেসে বিল পাশ করাতে হবে। সম্প্রতি এই দাবিতেই সরব হলেন আমেরিকার ডেমোক্র্যাট পার্টির সেনেটর মার্ক ওয়ার্নার। আমেরিকার বৈদেশিক গোয়েন্দা তথ্য আদান প্রদান ও গোয়েন্দা পরিকাঠামো সংক্রান্ত চূড়ান্ত ক্ষমতা রয়েছে মার্কিন সেনেটর সিলেক্ট কমিটির হাতে। সেই সিলেক্ট কমিটির চেয়ারম্যান হলেন ওয়ার্নার। তিনি বুধবার বলেছেন, আমেরিকায় চীনা গুপ্তচররা ছাত্র, গবেষক, ব্যবসায়ী, কূটনীতিকদের ছদ্মবেশে সক্রিয় রয়েছে। এদের প্রধান কাজ হলো আমেরিকার মেধা সম্পদকে যতটা সম্ভব ক্ষতি করা, মার্কিন অনলাইন নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করা বা সার্ভার সিস্টেমে সাময়িক কবজা করে বিপর্যয় ঘটানো। চীনাদের সঙ্গে যাদের প্রতিনিয়ত লড়তে হচ্ছে, সেই জাপান, ভারত, দক্ষিণ কোরিয়ায় ওদের মানসিকতার ব্যাপারে সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে। তিনি বলেন, সামরিক চতুশক্তি জোট বা কোয়াডে আমেরিকা ছাড়াও রয়েছে আমেরিকার ঘনিষ্ঠ 3 বন্ধু ভারত, জাপান, অস্ট্রেলিয়া। তেমনি গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে আরেকটি কোয়াড বা চতুশক্তি জোট দরকার। তাতে আমেরিকা, ভারত ছাড়াও থাকবে জাপান এবং দক্ষিণ কোরিয়া। আমেরিকার জাতীয় নিরাপত্তা কর্তৃত্ব আইন NDAA সংশোধন করে সংশোধনী প্রস্তাব পাশ করিয়েছে। ফলে ভারতকে স্থায়ীভাবে আমেরিকার জোটসঙ্গী করার আইনি বৈধতা পেয়েছে। অপরদিকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির প্রধান সংবাদ সংস্থা থেকে একযোগে পদত্যাগ করলেন 70 জন সাংবাদিক ও সংবাদকর্মী। তাদের অভিযোগ, তাদের ওয়েবসাইটকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। ওয়েবসাইটের নাম হলো ইন্ডেক্স। বৃহস্পতিবার তার সম্পাদক জাবলেস ডালকে বরখাস্ত করা হয়েছে।
সাংবাদিকদের মতে এই সিদ্ধান্ত পরিষ্কারভাবে হস্তক্ষেপ এবং ওয়েবসাইটকে চাপে ফেলার চেষ্টা। তারা বুদাপেস্টে সাংবাদিকদের স্বাধীনতার জন্য বিক্ষোভ সমাবেশও করেন। গত 10 বছরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ধীরে ধীরে দেশের স্বাধীন সংবাদ মাধ্যমকে নিজের নিয়ন্ত্রণে এনেছেন। সাংবাদিক স্বাধীনতা সূচকে হাঙ্গেরি 180টি দেশের মধ্যে 89 স্থানে রয়েছে। গত মাসেই বরখাস্ত সম্পাদক জাবলেস ডাল বলেছিলেন, ইন্ডেক্স ওয়েবসাইটে বাইরের চাপ বাড়ছে, তার ফলে সাংবাদিকদের কাজ অনিশ্চিত হয়ে পড়ছে। তাকে কাজে ফেরত না নেওয়ায় 3 প্রধান সম্পাদক সহ